আমি আমাদের সামরিক বাহিনীর কতিপয় সার্ভিং এবং রিটায়ার্ড কাপুরুষ জেনারেলদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। কাপুরুষ, বিশেষ করে যারা কাপুরুষ কাজ করেছে তাদের জন্য। যারা সুপুরুষের মতো কাজ করেছে তাদের জন্য তাদের কথা আমি বলবো না। কেন কাপুরুষ বললাম তার ব্যাখ্যাটা আমি বলি। 5ই আগস্টের পরে আপনারা খেয়াল করে দেখবেন বাংলাদেশে বিভিন্ন অপরাধের কারণে জেনারেল জিয়াউল আহসান সহ প্রায় 10 থেকে 12 জন সেনা কর্মকর্তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং লাস্টে 9 জন সেনা কর্মকর্তাকে 9 থেকে 10 জন সেনা কর্মকর্তাকে যারা গুম সংক্রান্ত অপরাধে দোষী ছিলেন তাদেরকে আইনের সেনাপ্রধানের নির্দেশে আইনের বা শপথ করা হয়েছে। এখন আমার প্রশ্ন এখানে যে বাংলাদেশে অপরাধ কি শুধু সেনা কর্মকর্তারা করেছে? অপরাধ সেনা কর্মকর্তারা যারা করেছে তারা শুধু একটা হ্যান্ডস হিসাবে, টুল হিসাবে কাজ করছে। কিন্তু বাংলাদেশে এই আওয়ামী ফ্যাসিস্ট পিরিয়ডে সচিবরা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা তারা কি কি অপরাধ করছে আপনারা যা চিন্তা করেন। ব্যাংকাররা তারা অপরাধ করে নাই? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, ব্যাংকাররা দোষী না? ডাক্তাররা বিভিন্ন জায়গায় অনেক নিরীহ ডাক্তারের প্রতি এই আওয়ামী কিছু ফ্যাসিস্ট আমলে কিছু ডাক্তাররা নির্দয়ভাবে তাদেরকে ভোগাননি। বিভিন্ন দূর দূরান্তে ভালো ভালো ডাক্তারগুলো পচে গেলে বিভিন্ন জায়গায় পড়েছিল, তারা ঢাকায় এসে চিকিৎসা করতে পারেননি। তারপরে আপনার ইঞ্জিনিয়ার বলেন, আইনজীবী বলেন, বাংলাদেশে আওয়ামী লীগ আমলে এমন অনেক আইনজীবী আছে যে নিরীহ মানুষগুলোকে পথে বসিয়ে দিয়েছে, মিথ্যা মামলা দিয়ে অনেক মানুষকে জুলুমের শিকার করে তাদের লাইফটা তছনছ করে দিয়েছে। তারপরে আপনার ব্যবসায়ী, টিভি চ্যানেল মালিক, পত্রিকার মালিক, টিভি চ্যানেলের কয়টা ব্যক্তিকে, কয়জনকে অ্যারেস্ট করা হয়েছে? এই টিভি চ্যানেলের মালিকরা, সাংবাদিকরা তারা বিভিন্ন অসহায় সাধারণ মানুষকে জঙ্গি তকমা দিয়ে বিভিন্ন মিথ্যা ন্যারেটিভ তৈরি করেছে। তাদের কয়জনকে অ্যারেস্ট করছেন? বাংলাদেশে কোনো ডিপার্টমেন্টে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়নি। কেবল আপনার যে সংখ্যা আপনার সেনা কর্মকর্তা আছে তাদের যতজন সেনা কর্মকর্তা অ্যারেস্ট করা হয়েছে তার কতজন সচিব, ডাক্তার, পুলিশ, ব্যাংকার, ব্যবসায়ী, আইনজীবী, ইঞ্জিনিয়ার, বিভিন্ন সেক্টরের কতজন সাংবাদিক, কতজন পত্রিকার মালিক অ্যারেস্ট করা হয়েছে সেই রেশিওতে? সব ক্ষেত্রে কি বলির পাঠা সেনা কর্মকর্তাই হবে? জিয়াউর রহমান যখন হত্যা হয়, জিয়া হত্যা কেসে অনেকগুলো সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড হয়, কিন্তু জিয়া হত্যার সময় পিজিআর এর কয়েকজন সেনা কর্মকর্তা, সেনা সদস্য তারা যে সেটা নিহত হয়, জিয়াউর রহমানের সাথে শহীদ হয়েছিল, সেই রকম কতজন সেনা কর্মকর্তা বা সেনা সদস্যকে এই ঢাকা শহরে বাড়ি গাড়ি করে দেওয়া হয়েছে? আপনি সাজা দিচ্ছেন কিন্তু পুরস্কৃত করছেন না। কতজন সেনা কর্মকর্তা এরকম আছে যারা পুরস্কৃত হয়েছে? একজনও পাবেন না, একজন পাবেন না। কিন্তু ফাঁসি দেওয়ার সময় সেনা কর্মকর্তা আসবে, জেল দেওয়ার সময় সেনা কর্মকর্তা আসবে, সমস্ত কিছু দেয় সেনা কর্মকর্তা। দেশ উদ্ধার করতে হবে সেনা কর্মকর্তা, দেশ বিপদে পড়ছে সেনা কর্মকর্তা, গরুর মতো খাটাও সেনা কর্মকর্তা, দুর্নাম যখন দেওয়ার তখন সেনা কর্মকর্তা। কিন্তু আপনারা যদি এতই সেনা কর্মকর্তার জন্য করে থাকেন তাহলে বাংলাদেশে এখনো, আমি গত 30 বছর বা তার অধিক সময় ধরে দেখে আসছি, এখনো সেনা কর্মকর্তারা অবসরে গেলে কেন তাদের চাকরি খুঁজতে হয়? ইভেন পাকিস্তানের মতো কান্ট্রি, ভারতের মতো দেশেও সেনা কর্মকর্তারা এইরকম চাকরি খুঁজে না। বাংলাদেশে গার্মেন্ট সেক্টর গুলোতে অবর্ণনীয় অবস্থায় সেনা কর্মকর্তারা আছে। যে সেনা কর্মকর্তা একটা মিনিস্ট্রি চালাইতে পারে, রাষ্ট্র চালানোর মতো সক্ষমতা আছে, সেই সেনা কর্মকর্তারা ছোট খাটো গার্মেন্টসে লেবারের কাজ করতেছে কেন? তো সেনা কর্মকর্তাদের যদি এতই গরুর মতো খাটাইতে হয় তাহলে সেই সেনা কর্মকর্তাদের আবার উদ্ধারের জন্য ডাকেন কেন? আপনি খেয়াল করে দেখেন যে গত কয়েকদিনে এই যে সোমা সাংবাদিক চ্যানেলের বিভিন্ন বিএনপি নেতাদেরকে ডেকে অপমান করা হতো, ম্যাডাম খালেদা জিয়া এখানে আজে বাজে কথা বলছে। এই কাজটা যদি কোনো সেনা কর্মকর্তা করতো এতদিন আপনি অ্যারেস্ট করে জেলে ঢুকাইতেন। সময় ইসলামকে কি করছেন আপনারা? ঘোরান্ডা করছেন? কিছুই করেন নাই। প্রিয়া পায়েল একজন আইনজীবী, তিনি এখন নতুন কাটে ডিম ফুটছে। কয়েকদিন আগে শাওন বক্তব্য দিছে, প্রিয়া পায়েল বের হয়েছে, আবার ওইদিকে সময় ইসলাম। কই আপনার তথ্যমন্ত্রী কি করতেছে, কি করছেন? বাট এদের মতো এক একটা বোমা যখন ফাটতে থাকবে না, এরা যখন কালেকটিভলি কাজ করা শুরু করবে সরকারের বিরুদ্ধে, তখন বোঝা যাবে মজা। তখন সেনা কর্মকর্তাদের ডাইকেন না। সেনা কর্মকর্তাদের আমি সবার উদ্দেশ্যে বলবো, যেহেতু সরকার, কোন রাষ্ট্রের কোন সরকার এখন পর্যন্ত সেনা কর্মকর্তাদের কমফোর্টেবল লাইফ এনশিওর করতে পারেনি। মিশনে কি বিনা পয়সায় তারা হঠাৎ করে কি পেনশনের মতো বিরাট একটা অ্যামাউন্ট পায়? মিশনের জীবন রিস্ক নিয়ে খাটে 10-12 লাখ 20 লাখ টাকা পায়, বিরাট কোনো অ্যামাউন্ট না। আমি তো মনে যে লাস্ট আমি যে একটা বিদেশি প্রতিষ্ঠান চাকরি করতাম, এখানে 1 বছর মিশনে যা পেতো আমি তো মানে 1 মাসে বেতনটা প্রায় ছিল। তো মিশনে কি একটা অ্যামাউন্ট পাই? আমার জীবনে আমি এমন চাকরি পাইছি যে চাকরিতে আমার পুরো মিশনের
বছরের টাকা 1 মাসের বেতন ছিল। তাহলে এই মিশন নিয়ে এত লাফালাফি কি নিয়ে যাচ্ছে সেনাবাহিনী? সেনাবাহিনীর যারা বাজেট নিয়ে কথা বলেন, বাজেটের চেয়ে বেশি পরিমাণ কাজ সেনাবাহিনী বাংলাদেশে অবদান রাখতেছে। বিভিন্ন সেক্টরে কস্ট সেভিং করতেছে সেনাবাহিনী, কিন্তু সেনা কর্মকর্তারা তারপরে ব্লেম করা হয়। আমি জেনারেল ওয়াকার স্যারকে, সেনাপ্রধান ইনক্লুডিং সেনাপ্রধান, তাকেও আমি বলবো, আপনি সেনাবাহিনীর জন্য সত্যিকার অর্থে কি ওয়েলফেয়ার দিচ্ছেন? বরং আপনার সময়, এই জেনারেল ওয়াকার স্যারের সময় আমি বলবো, আপনার সময় আপনি সৎ মানুষ, ভালো মানুষ, কিন্তু সেটা দিয়ে স্যার আমি কি করব? আপনি সৎ, আপনি অত্যন্ত ভালো মানুষ, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু এটা দিয়ে তোমার চিরা ভিজবে না স্যার। আমি দিন শেষে দেখবো আপনার দ্বারা আমার সেনাবাহিনী আমরা কি পেয়েছি। আপনার এই আমলে সেনাবাহিনী সবচেয়ে বেশি দর্শিত হয়েছে। আপনি সেনাবাহিনীকে ওয়েলফেয়ার কি দিতে পারছেন স্যার? আপনি কি পারছেন সরকার থেকে আদায় করে সেনাবাহিনীর 500 অফিসারকে বিভিন্ন জায়গায় বসাইতে? 100 অফিসারকে বসাইতে পারছেন? 50টা অফিসারকে বসাইতে পারছেন স্যার? পারেন নাই। কিন্তু সচিবালয়ের দিক তাকান, সচিবরা আপনার বিভিন্ন জায়গায় পদগুলো নিয়ে নিচ্ছেন। পুলিশের একজন রিটায়ার্ড লোক আইজিপি হয়ে গেছে, ডিএমপি কমিশনার হয়ে গেছে। আপনি পারছেন কি স্যার একটা রিটায়ার্ড ব্রিগেডিয়ার বা একজন জেনারেলকে, মেজর জেনারেলকে আপনি কোনো একটা জায়গায় রিটায়ার্ড লোকের আইনা কি আপনি পারছেন পেট্রো বাংলা চেয়ারম্যান বানাইতে? না পারছেন স্যার আপনি তাকে ধরে এনে কোনো একটা কর্পোরেশনের যেখানে সার্ভিং পোস্ট সেই জায়গাটা বসাইতে? না পারছেন আনসারি ডিজি বানাইতে, না বিজিবি ডিজি? জিয়াউর রহমান কিন্তু এটা করতেন। আপনি রিটায়ার্ড একটা লোককে ধরে এনে বিজিবি ডিজি বানাইতে পারতেন না স্যার? আপনি রিটায়ার্ড একজন জেনারেলকে, ব্রিগেডিয়ারকে ধরে এনে আপনি কি পারতেন না আনসারের জায়গায় বসাইতে? আপনার সার্ভিং জেনারেলকে প্রমোশন দিয়ে আপনি বাংলাদেশ ওয়ার্ল্ডের অন্য জায়গায় 8-10টা কান্ট্রিতে পাঠিয়ে দেন। আপনার একজন সেনাপ্রধান হিসেবে জানা উচিত আপনার একজন মেজরের এতটুকু দক্ষতা আছে যে সে দেশের বাইরে যে কোনো অ্যাম্বাসেডরের চেয়ে ভালো কাজ করতে পারবে। কারণ সেনাবাহিনী উই আর ট্রেন্ড। সেনা কর্মকর্তাদের মতো ট্রেনিং বাংলাদেশের কোন সেক্টরে কেউ পায় না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, এনি মিনিস্ট্রি, একমাত্র ফাইন্যান্স মিনিস্ট্রি, ফাইন্যান্স আমি কম বুঝি, ফাইন্যান্স মিনিস্ট্রি ব্যতীত বাংলাদেশে কোন মিনিস্ট্রিতে তারেক রহমান আমাকে দায়িত্ব দিবে, আমি যে কোনো মিনিস্টার চেয়ে ভালো কাজ যদি না করতে পারি, আমি ঢাকা শহর আমি ন্যাংট হয়ে আসবো। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, বিকজ আই বিলিভ ইন মাই এক্সপার্টাইজ। এটা আমি না, যে কোনো কর্মকর্তা পারবে, সেনা কর্মকর্তা। যদি পদাতিক করে যে কোনো, আমি অন্য করে নিয়ে বলবো না, তাহলে কেন সেনা কর্মকর্তারা অবহেলিত হবে? আপনি ওয়েলফেয়ার দিতে পারবেন না, তাহলে পানিশমেন্ট দিবেন কেন? যতগুলো সেনা কর্মকর্তাকে অ্যারেস্ট করে সবগুলোকে ছাড়তে হবে। কারণ আপনি আর কাউকে সাজা দেবেন না। সেনাবাহিনী কি বলির পাঠা? সব জায়গায় সেনাবাহিনী রাখতে হবে কেন? জিয়াউল হাসান যদি অপরাধ করে থাকে, আর অনেক অপরাধ করছে, জিয়াউল হাসানকে আটকানোর জন্য আমি নিজে এয়ারপোর্টে গিয়েছিলাম। আজকে আমি বলছি জিয়াউল হাসানকে আপনার ছাড়তে হবে। কারণ আপনি যদি অন্য অপরাধীকে না ধরেন, তাহলে জিয়াউল হাসানকে ধরবেন। কারণ জিয়াউল হাসানের পিছনে মাস্টার মাইন্ড, যিনি জিয়াউল হাসানকে দিয়ে করাইছে, যখন বিভিন্ন নিরপরাধীকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই ফাঁসির অনুমোদন যে সচিব প্রক্রিয়াটা করেছেন, যেই মুখ্য সচিব প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রক্রিয়া করছেন, যে স্বরাষ্ট্র সচিব তখন প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন, যেই সচিব বিভিন্ন কাগজ সাইন করছেন, যেই পুলিশের কর্মকর্তা, ডিবির বিভিন্ন লোকজন জড়িত ছিল, বিভিন্ন গোয়েন্দার কর্মকর্তারা, গোয়েন্দা তো শুধু সামরিক কর্মকর্তাই থাকে না, বেসামরিকও থাকে, যেই সাংবাদিকরা রিপোর্ট করায়া সেই রিপোর্টের আলোকে যখন র্যাব যা কাজ করছে, সেই সাংবাদিককে ধরতে হবে, সেই পত্রিকার মালিককে ধরতে হবে, যেই মিনিস্ট্রি থেকে ওই অপরাধীদের বেতন এনশিওর করছে তাদেরকে আটকাইতে হবে। সমস্ত সেক্টরে ধরতে হবে। আপনি কোন সেক্টর ধরলেন না, আপনার 2জন ইঞ্জিনিয়ার অ্যারেস্ট হয় নাই, 2জন সচিব অ্যারেস্ট হয় নাই, 2জন পুলিশ অ্যারেস্ট হয় নাই, 2জন ব্যাংকার হয় নাই, 2জন ব্যাংকের মালিক হয় নাই, 2জন আপনার সাংবাদিক হয় নাই, 2জন পত্রিকার মালিক হয় নাই, আপনি 12জন সেনা কর্মকর্তাকে অ্যারেস্ট করে ফেলেন। মানে কি সেনা বাহিনী ডিসিপ্লিন রক্ষা করে, তারা আইন মেনে চলে, তাই আপনি তারা ধরবেন? দেখলাম মেজর লেফটেন্যান্ট কর্নেল খায়রুল, এক অফিসার দেখলাম একটা লাইভে বলতেছিল তার পিস্তল হারাই গেছে, থানা থেকে বলছে পিস্তল নাই, অথচ ওই থানার রিপোর্টে আছে যে এখানে 5 তারিখের পরে সব পিস্তল হারাই গেছে, লোকজন নিয়ে গেছে। আরেকটা রিপোর্টে আবার উল্লেখ করা আছে যে তিনি অক্টোবর মাসে পিস্তল গ্রহণ করেছেন। এখন আপনি বলেন, থানায় একজনে বলল পিস্তল ওই ব্যক্তি গ্রহণ করছে, উনি কিন্তু বিদেশে ছিলেন, আবার ওই থানারই আরেক এসআইয়ের চিঠি পাঠাইছে সব পিস্তল হারাই গেছে। এই একটা তদন্ত পর্যন্ত যদি করতে চান, তাও তো পুলিশের অনেকগুলো লোক ধরা খায়, কিন্তু কোনো কিছু নাই। আপনি সেনাবাহিনীতে এই ছোট্ট একটা ভুল হোক, কোয়ার্টার গার্ডে বা ক্যান্টনমেন্টে দেখবেন সাথে দেশে ধরা। কারণ কি ধরতে সহজ সেনাবাহিনীর লোকজনকে, এরা তো ডিসিপ্লিন মানে, এরা তো পালাইতে পারে না। ধরো তাদেরকে, শুধু তাদেরকে ধরো আর জবাই করো। আমরা তো এই বাংলাদেশ চাই না। এই যে পার্সিয়ালিটি হচ্ছে, নেপোটিজম হচ্ছে, এগুলো কি? আমি তারেক রহমানকে উদ্দেশ্য করে বলবো যে আপনি এই যে পিজিআর এর প্রোগ্রামে উদ্বোধনে গেলেন, এই যে আপনি নিজেই দেখলেন যে আপনার বাবার সাথে যারা শহীদ হয়েছে
সেই ব্যক্তিদের কয়জন কি অবস্থায় আছে, কেউ কোনো খোঁজ নিছে? কিন্তু তাদের ওই সময়ে যাদেরকে বিভিন্ন অপরাধে এরশাদ যদিও নাটক বানায়, অনেকগুলো মানুষকে কিন্তু মৃত্যুদণ্ড দিচ্ছে এরশাদ, কিন্তু যারা শহীদ হয়েছে তাদের পরিবার দিকে কে ফিরে তাকাইছিল? এই যে আমরা 150 জনের একটা লিস্ট বেরোছে, তালিকা বেরোয়েছে, প্রকৃতপক্ষে কি আসল যারা ভিকটিম তাদের কয়জনই 150 জনের মধ্যে আছে? অনেকেই নাই, অনেকেই নাই। এখানে ন্যায় বিচারটা করলে কি হইতো? সেনা কর্মকর্তাদের প্রতি এত বৈষম্য কেন? সব জায়গায় তাদেরকে ডাকবেন, তাদেরকে খাটাবেন, কিন্তু তাদের ন্যায্য পাওনাটা দিবেন। সমস্ত ডিভিশনে বিভিন্ন জায়গায় এখন সেনা কর্মকর্তা যারা ডিপ্লয়েড আছে, আমি তাদের উদ্দেশ্যে বলবো, তাদের প্রত্যেকের মনে এই প্রশ্নটা আসে কিনা আমি যে প্রশ্ন করলাম, যদি প্রশ্ন এসে থাকে তাদের প্রত্যেকের এটা নিয়ে একটু হইলেও স্ব স্থানে স্ব ব্যাটালিয়ন কমান্ডার, স্ব ডিভিশন কমান্ডার, ব্রিগেড কমান্ডার, তাদের কাছে তাদের পয়েন্ট রেজ করা উচিত। স্যার প্লিজ এনশিওর দিস, আপনারা আমাদের পরিশ্রম করান, খাটান, দেশপ্রেমের জন্য সবকিছু করান, কিন্তু আমাদের ওয়েলফেয়ারটাও দেখেন। একটা সেনা কর্মকর্তার জন্য অবসরে যে তার চাকরি খুঁজতে না হয়, অবসর মানে অবসর, চাকরি খুঁজতে হবে কেন? একটা তরুণ বয়সে একজন সেনা কর্মকর্তা আর্মিতে আসে, আসার পরে তিনি যখন রিটায়ারমেন্টে যাবেন তখন তিনি বাইরে এসে তিনি কমফোর্টেবল লাইফ লিড করবেন। অথবা বিভিন্ন দেশে কি করা, ওই সেনা কর্মকর্তাকে সরকারি কোনো জায়গায় তার বয়স শারীরিক সক্ষমতা থাকলে অন্য জায়গায় বসানো হয়, কারণ তিনি তো দেশকে দিতে পারেন। যখন রিটায়ারমেন্টে যান তখনও তিনি যথেষ্ট দক্ষ যোগ্য থাকেন, বরং আরো বেশি যোগ্য থাকেন, তার হাতে তখন বিরাট অভিজ্ঞতার ঝুলি থাকে, তখন রাষ্ট্রের অনেক জায়গায় বসানো যায়। সেই রাষ্ট্রের একটা দক্ষ লোক, আপনি চিন্তা করেন আপনার যে হাড়িতে 10 কেজি আপনি মিষ্টি নিতে পারেন, সেই হাড়িতে যদি 1 কেজি মিষ্টি নিয়ে আপনি যদি আপনার হাড়িটাকে ইউজ করেন, তাহলে হাড়ির এটাকে যথার্থ মূল্যায়ন হবে? একজন সেনা কর্মকর্তা যিনি অনেক বড় পরিসরের ভূমিকা রাখতে পারেন, সেই ব্যক্তিটাকে ছোট্ট একটা গার্মেন্টস এর চিপায় সিকিউরিটি ম্যানেজার বানায় রাখতেছেন। মোটে মকারি। এই রাষ্ট্র এত অভিজ্ঞ বানায়, ট্রেন কইরা দেশ বিদেশে এত কিছু অভিজ্ঞতা সঞ্চার করে, কেন এই ব্যক্তিকে কেন ছোট বড় জায়গায় চাকরি করতে হবে? কেন করাপ্টেড হইতে হবে? কেন আজে বাজে ধান্দা জড়িত হইতে হবে? কেন কেন এই ব্যক্তিগুলাকে প্রপার মূল্যায়ন হয় না? একজন ব্রিগেডিয়ার সাহেব স্ট্রেস থেকে ব্রিগেডিয়ার বাকের মারা গেল, আপনার পারবেন একটা ব্রিগেডিয়ার বাকের সহজে প্রডিউস করতে? এত সোজা? তিনি যে কোনো উপদেষ্টা মন্ত্রীর চেয়ে সে ভালো বেশি যোগ্য, কিন্তু ব্রিগেডিয়ার বাকের মতো একটা ক্রিম টাইপ অফিসার সে মারা গেল। এরকম অনেক ব্রিগেডিয়ার বাকির আছে, অনেক, দেয়ার আর মেনি, কিন্তু এই অফিসার গুলা সততার কারণে অবৈধ টাকা নেই, বাধ্য হয়ে ছোটখাটো জায়গায় চাকরি করতে হচ্ছে। কেন করতে হবে? একটা অফিসার ডিউ রেসপেক্টটা পাচ্ছে না। আপনার স্বাভাবিকভাবে একটা বিষয় কি যে দেখেন, যে সেনা কর্মকর্তারা আপনার মানে যদি আপনার ন্যায্য মূল্যটা না পায়, তাহলে কখনো তাদের কাছ থেকে ভালো কিছু আপনারা আশা করতে পারেন না। ভালো কিছু আশা করতে গেলে তাদেরকে আপনার ন্যায্য পাওনাটা দিতে হবে। আপনার এখনো অনেক রিটায়ার্ড অফিসার আছে যাদেরকে আপনার শুধু অবসরে পাঠাইছে তা না, তারা যে অবসরকালীন যে ভাতাটা, সেই ভাতাটাও তারা এখন পর্যন্ত তারা কোন একটা জায়গায় যে ইনভেস্ট করবে সেই সাহসটা পায় না। যে একটা জায়গায় ব্যাংকে রাখবে, কোন একটা জায়গায় রাখবে, সেই ব্যাংকিং সেক্টরটাও এখন অনিরাপদ। তারা কোন এক জায়গায় ইনভেস্ট করবে, যদি ইনভেস্ট করার টাকাটা কেউ মেরে খায়, ওই সেনা কর্মকর্তা কোথাও কমপ্লেন করলেও সেই টাকাটা উদ্ধার করতে পারবে। এরকম অনেক ঘটনা আছে। তার একটা ইনসিকিউর লাইফ যদি সেনা কর্মকর্তাদের থাকে, তাহলে দেশের সাধারণ মানুষের কিভাবে সিকিউর লাইফ পাবে? এবং আমি মনে করি যে আমাদের বর্তমান সেনাপ্রধানের এই পয়েন্টটা নিয়ে আমাদের প্রধানমন্ত্রীর সাথে কথা বলা উচিত। প্লিজ এনশিওর দিস। সেনা কর্মকর্তাদের তামাশা বন্ধ করেন স্যার। সেনা কর্মকর্তারা তাদের অপরাধ যদি সাজা করতে হয়, আগে বাইরের লোকেরটা এনশিওর করেন, কারণ সেনা কর্মকর্তা কিছুটা হলো প্রুভেন কন্ট্রিবিউশন আছে বাংলাদেশের জন্য। তার যিনি প্রুভেন কন্ট্রিবিউশন যার আছে, তার সাজা আপনি পরে দিবেন, বরং যিনি আগে যার কোনো কন্ট্রিবিউশনে, যার শুধু অপরাধ আছে, তার সাজা আগে এনশিওর করেন। যারা জিয়াউর আহসানের মতো দানব অফিসারকে দানব বানিয়েছে, তাদের সাজা এনশিওর করেন। ওখানে র্যাবের বিভিন্ন অফিসারকে আপনি র্যাব খারাপ বানাইছে, একটা অফিসার আর্মিতে থাকতে খারাপ ছিল, র্যাবের যতগুলো অফিসারকে আপনি খুনি বলতেছেন। কেন আর্মিতে আমার খুনি প্রডিউস হয় নাই? কেন আর্মি কুড নট প্রডিউস আ কিলার? আর্মি একটা অফিসারকে ফায়ারিং শেখাচ্ছে, ওয়েপন ট্রেনিং শেখাচ্ছে, সবকিছু শেখাচ্ছে, সে আর্মি তো কাউকে কিলার বানাইতে পারে নাই। কারণ র্যাব কিলার বানাইছে, র্যাব দায়ী এর জন্য, নট আর্মি। সো আর্মি নাম দিয়ে আর্মি অফিসারকে ধরবে না। আর্মি অফিসার কোনো খুন করেনি, আর্মি অফিসার কোনো অপরাধ করেনি, কারণ আর্মির ইউনিফর্মে সে ঠিক ছিল, সে ব্যাঠিক হয়েছে র্যাবের ইউনিফর্মে। সো তাকে সামরিক আদালতে বিচার করা যায় না, তার বিচার করতে হবে ওই সাধারণ পাবলিকে যেমন হয় তেমনই। তাকে আপনি সাজা দেওয়ার সময় সামরিক আদালতে নিবেন, কিন্তু আপনি
সুবিধা দেওয়ার সময় তখন সামরিক সুবিধাটা দিতে পারছেন না। এবং এই মুহূর্তে আমি মনে করি যে রাষ্ট্রের যদি এই বিষয়গুলো সরকার না বুঝে থাকে, দিন কিন্তু সামনে ভালো না। এখন জেনজি ছেড়ে আলফা চলে আসছে, দিন ভালো যাবে না। ঠিক মতো করে আপনি মূল্যায়ন না করতে পারেন, আমি হয়তো মুখে প্রকাশ করলাম, বাকিরা প্রকাশ করবে না, তার 5ই আগস্ট ঘটাবে। 5ই আগস্ট বাংলাদেশে একবার না, একবার এসে গেছে যেহেতু এখন বারবার আসবে। মানুষের মনে এখন সাহস তৈরি হয়ে গিয়েছে, মানুষ এখন ফালতু জিনিস সহ্য করবে না। বাট সেই সুযোগটা আওয়ামী লীগকে দেন না। আপনারা যদি এই জিনিসগুলো মানে সুযোগ দেন, নেক্সট 5ই আগস্টের সুযোগটা যদি আওয়ামী লীগ পায়, মাইন্ড ইট, আপনারা আওয়ামী লীগকে ক্ষমা করতে পারেন, আওয়ামী লীগ আপনাকে ক্ষমা করবে না, তছনছ করবে, ছিঁড়ে ফেলবে আপনাদেরকে, একদম ছিঁড়ে ফেলবে। যদি আওয়ামী লীগ 5ই আগস্ট ঘটাইতে পারে, পরনের কাপড় থাকবে না একজনেরও, ঘরের ঘটি বাটি থাকবে না, ইজ্জত বলে কিছু থাকবে না, তুলা ধুনাও করে ফেলবে আপনাদেরকে। সো এখনো সময় আছে, ডোন্ট গিভ দ্যাট অপরচুনিটি। এবং আপনারা যদি প্রপারলি মূল্যায়ন না করেন, আওয়ামী লীগ ওই 5ই আগস্ট ঘটাবে যেই ব্যক্তিদেরকে আপনারা এখন অবহেলা করছেন। মনে রাখতে হবে, এই জুলাই মাসে, আজকে জুলাই মাসের 6 তারিখ, আমার পরিষ্কার মনে আছে 2024-এর এই জুলাই মাসের 6 তারিখে আমি লাইভ করেছিলাম। আমাকে 14 তারিখে ডিজিএফআই এটার জন্য আমাকে পাকড়াও করেছিল, এবং আবু সাইদকে নিয়ে ফেসবুকে আমি অনেকগুলো লেখা দিয়েছিলাম, তারপর আমি অনেক বড় ভুক্তভোগী হয়েছিলাম। কিন্তু সেই আমাদেরকে কিন্তু স্বীকৃতি দেন নাই আপনারা। তা আমরা যদি তখন অন্যায়ের প্রতিবাদ করতে পারি, সামনেও পারবো। বিক্রি হয়নি, বিবেক বিক্রি করে দেয়নি এখনো, সে যেই হোক, এখনো বিবেকটাকে বিক্রি করে দেয়নি। কারণ অন্তরে বাংলাদেশের জাতীয়তাবাদের আদর্শ ধারণ করি। কান্ট্রি কামস ফার্স্ট, তারপরে বাকি সবকিছু। তো আপনারা দয়া করে সেই সুযোগটা দেন না। যদি এইসব তামাশাকে সুযোগ দেন, প্রপার মূল্যায়নটা না করেন যারা যোগ্য, তাতে তা না করলে লাভ হবে না। এবং আরেকটা জিনিস প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলবো, আপনি খুব ভালো কাজ করতেছেন, কিন্তু আপনার অ্যাসোসিয়েশনটা কিন্তু গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ডের বহু রাষ্ট্রপ্রধান আছে, রাষ্ট্রপ্রধানরা তারা অনেক ভালো ছিলেন অনেকেই, কিন্তু অ্যাসোসিয়েশনের কারণে কিন্তু তাদের ডাউনফল হয়েছে। একটা কথা আছে, আ ম্যান ইজ নোন বাই দ্য ফ্রেন্ডস হি কিপস। মানুষ তার কাদের সাথে চলে, কেমন বন্ধুদের সাথে চলে, তার আশেপাশে কারা থাকে, এটা তার মানুষের ব্যক্তিত্ব কিন্তু চিহ্নিত হয়। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী উপলব্ধি করবেন তার পাশে কাদের থাকা উচিত, কারা সুযোগ সন্ধানী। এখন আমাকে একটা লোক এসে সারাক্ষণ পানি খাওয়ায়, পানি টাইনা দেয়, আমার জুতা মুছা দেয়, তাই আমি প্রধানমন্ত্রী হয়তো তাকে আমি অবশ্যই অর্থমন্ত্রী বানাবো। তাকে হয়তো আমি সুযোগ দেবো, টাকা পয়সা তো বাড়ি করে দেবো দরকার হয়, তাই অর্থ সম্পদ দেবো দরকার, গরিব মানুষ, কিন্তু তাকে তো আমি অর্থমন্ত্রী বানাইতে পারি না। যে মানুষটা আমি ঘর থেকে বের হওয়ার সময় আমার ব্যাগটা টানতো, আমাকে ফোন করে বিভিন্ন বিষয়ে জানতে চাইতো, আমার কিছু লাগবে না লাগবে, খোঁজ খবর নিত, আমার মনটাকে সে জয় করেছিল, সেই ব্যক্তিকে তো আমি কোন একটা মন্ত্রণালয় মন্ত্রী বানাইতে পারি না। আর সেই ব্যক্তিকে তো আমার বিশেষ অফিসিয়াল কোনো সহকারী বানাইতে পারি না। কারণ তাকে যদি বানাই, তিনি আমাকে ওই ব্যাগ টানা পরামর্শ দিবেন। তাকে যদি বানাই, তিনি আমাকে ওই জুতা মশার গল্পই বলবেন, এর বেশি সে বলতে পারবেন না। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, দয়া করে আপনার অ্যাসোসিয়েশনটাকে একটু চেক করে নিন। আপনি একটু চেক করে নেবেন দয়া করে, আপনার সাথে এমন কতজন সাংবাদিক আছে যাদের চমৎকার লেখনীতে বাংলাদেশের মানুষ মুগ্ধ হতে পারবে। আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন, আপনার সাথে এমন কতজন অধ্যাপক, বিশিষ্ট পণ্ডিত, বিশ্লেষক আছেন যাদের লেখায় বা যাদের কথায়, বুদ্ধি, পাণ্ডিত্যে আপনার অবস্থান অনেক উপরে উঠবে। আপনার পাশে এমন কয়েকজন সেলিব্রিটি আছেন, বড় কোনো অভিনয় শিল্পী বা গায়িকা নায়িকা আছেন, যারা সাধারণ মানুষের যারা কথা বললে সাধারণ মানুষের অন্তরে আস্থা তৈরি হবে। আপনার পাশে কতজন অর্থনীতিবিদ আছেন যারা বাংলাদেশের অর্থ নিয়ে আপনাকে সুন্দর বুদ্ধি দিতে পারবে, এটা চেক করে দেখেন। বাংলাদেশের মতো একটা ছোট দরিদ্র দুর্বল দেশের জন্য হার্ড পাওয়ার তৈরি করা অনেক ডিফিকাল্ট, সফট পাওয়ারটা তৈরি করা অনেক সহজ। আর সফট পাওয়ার তৈরি করার অনেকগুলো ওয়ে আছে। আপনি শুধু মিলিটারি ইকুইপমেন্ট বাড়াইলেন, হার্ড পাওয়ার নো। অনেক সময় সুন্দর কিছু ক্ষমতাশালী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক করা, ব্যালেন্স অফ পাওয়ার তৈরি করা, আপনার পণ্ডিত ব্যক্তিদের তৈরি করা, আপনার বিভিন্ন অর্থনীতিবিদ, আপনি জ্ঞান, গরিমায়, পাণ্ডিত্যে, সংস্কৃতিতে, কালচারালি, যেমন ভারতের সফট পাওয়ার হচ্ছে তাদের কালচার, তাদের মিডিয়া। আপনার মিডিয়া কতটুকু স্ট্রং, আপনার আশেপাশে মানুষগুলো, যেমন ক্যামেরাম্যান। আমি দেখলাম যে আমাদের শিক্ষামন্ত্রী যিনি মিডিয়া ম্যানেজ করেন, তাকে আমার অনেক বেশি এক্সপার্ট মনে হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর মিডিয়ার তুলনায়।
প্রধানমন্ত্রীর যিনি ক্যামেরাম্যান, যিনি তার ভিডিও ধারণ করেন, বিভিন্ন ছবি টবি করেন, তার চেয়ে আমি শিক্ষামন্ত্রী ক্যামেরাম্যানকে আমার কাছে আরো বেশি দক্ষ, পাকা মনে হয়েছে। আমরা মালয়েশিয়া ভিজিট নিয়ে থেকে অনেক সমালোচনা হয়েছে। দয়া মায়া থাকুক ভাই, আপনি দয়া মায়া অনুযায়ী ওইভাবে সুবিধা দেন, কিন্তু কাউকে এত বড় দায়িত্ব দেওয়া উচিত না যেই জায়গায় সে যোগ্য না। এতে যোগ্য ব্যক্তিকে ডিপ্রাইভ করা হয়। আল্লাহ তাআলার কাছে আপনার জবাব দিতে হবে, আপনি যোগ্য ব্যক্তিকে ডিউ রেসপেক্টটা, ডিউ পেমেন্টটা না দেন।